অগাস্ট কোতের খুব গুরুত্বপূর্ণ একটি অবদান হলো দৃষ্টবাদী দর্শন বা যেটাকে আমরা বলে থাকি পজিটিভিজম। এবং পজিটিভিজমের বাংলা আরও একটা বাংলা আমরা ব্যবহার করে থাকি যাকে আমরা প্রত্যক্ষবাদও বলে থাকি। তো আজকের ভিডিওতে আমরা দেখব অগাস্ট কোতের দৃষ্টবাদী দর্শন বা অগাস্ট কোতের পজিটিভিজম বা অগাস্ট কোত প্রত্যক্ষবাদ বলতে কী বুঝিয়েছেন, কোথা থেকে তার এই ধারণার প্রভাব, তিনি কোথা প্রভাবিত হয়েছিলেন, কার ধারণা থেকে। ওভারঅল আমরা একটা আলোচনা আজকের এই ভিডিওতে করতে চলেছি। শুরু করছি আজকের দৃষ্টবাদী দর্শন। শুরু করার আগে বলি, যারা প্রথমবারের জন্য এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে তোমরা থিওরি এবং থট যা আছে তোমাদের সমস্ত হেল্প এই চ্যানেল থেকে পাবে। আপলোড অলরেডি কিছু ভিডিও হয়েছে এবং ভবিষ্যতেও আপলোড হবে। তোমরা অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও। তাহলে আমরা শুরু করছি দৃষ্টবাদের অর্থ দিয়ে। দৃষ্টবাদের অর্থ কী? দৃষ্টবাদ বা দৃষ্টবাদী দর্শনের প্রতিষ্ঠাতা কিন্তু অগাস্ট কোত নিজে। এবার দৃষ্টবাদ কী? দৃষ্টবাদ হচ্ছে বিজ্ঞানের একটি দর্শন। পজিটিভিজম হচ্ছে একটা ফিলোসফি, যে ফিলোসফিতে কি বলছে, অভিজ্ঞতাবাদী ঐতিহ্য এর মধ্যে এর মূল নিহিত আছে, এম্পেরিসিস্ট ট্র্যাডিশন। অর্থাৎ দৃষ্টবাদ হলো এমন একটা দর্শন যে দর্শন কি বলে, দৃষ্টবাদী জ্ঞানের পক্ষে অধিবিদ্যক অনুমানকে দৃষ্টবাদ কিন্তু বাতিল করে। অর্থাৎ আমরা অগাস্ট কোতের ল অফ থ্রি স্টেজে যেটা দেখেছিলাম যে অধিবিদ্যক অনুমান, সেই ল অফ থ্রি স্টেজের অধিবিদ্যক অনুমান কিন্তু এখানে দৃষ্টবাদ বাতিল করে। এবং দৃষ্টবাদী জ্ঞান সুসম্বদ্ধ পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তিশীল। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে দৃষ্টবাদী চিন্তাভাবনা সমাজের বিভিন্ন বিষয়কে বিচার বিশ্লেষণ করেন। দৃষ্টবাদের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কোত, তিনি দুজনের রচনা দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। একজন হচ্ছে ডেভিড হিউম এবং নাম্বার 2 সাসিমো। ঠিক আছে, এবং আমরা সাসিমোকে অগাস্ট কোতের গুরু হিসেবেও কিন্তু জানি। এনাদের লেখার দ্বারা প্রভাবিত হয়ে তিনি দৃষ্টবাদী দর্শনটাকে ডেভেলপ করেন। দৃষ্টবাদ হলো অগাস্ট কোতের একটা দার্শনিক ব্যবস্থা। এই ব্যবস্থা কি বলে, যে পর্যবেক্ষণ, দৃষ্টবাদ মানে দৃষ্টি, তাই তো, দেখা, পর্যবেক্ষণযোগ্য এবং সংশয়াতীত ঘটনাসমূহকে স্বীকার করা হয়। এবং এখানে অধিবিদ্যক, ঈশ্বর বিশ্বাসমূলক, ধর্মীয় বিষয়াদি, ল অফ থ্রি স্টেজের প্রথম যে দুটি স্টেজ, থিওলজিক্যাল এবং মেটাফিজিক্যাল স্টেজের যে ভাবনা চিন্তা, সম্পূর্ণটা এই দৃষ্টবাদী দর্শন বাতিল করেছে। ওকে, এবং দৃষ্টবাদী দর্শন কি বলে? দৃষ্টবাদী দর্শন হিসেবে আমরা তো জানি অগাস্ট কোত ফরাসি দার্শনিক কোত দৃষ্টবাদী সমাজবিজ্ঞানী হিসেবেই কিন্তু পরিচিত। প্রাচীনকালে গ্রিস দেশে এই সফিস্ট আর অ্যাটমিস্ট নামে পরিচিত চিন্তাবিদদের ধারণাতে আমরা সর্বপ্রথম এই দৃষ্টবাদী দর্শনের পরিচয় পাই। প্রাচীন গ্রিসের সফিস্ট দার্শনিকরা যারা ছিলেন তারা কি করেছিলেন, সফিস্ট দার্শনিকরা অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতেন। তারা অভিজ্ঞতাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন, এবং সেটা কিন্তু আমরা গ্রিসে দৃষ্টবাদী দর্শন ডেভেলপ হওয়ার আগেই আমরা এই দৃষ্টবাদী ধারণার কিছুটা পরিচয় কিন্তু পাওয়া গেছিল তাদের চিন্তাভাবনার মধ্য দিয়ে, অর্থাৎ গ্রিসের সফিস্ট দার্শনিকদের চিন্তাভাবনার মধ্য দিয়ে। স্বভাবতই তারা ছিলেন দৃষ্টবাদের নিকটবর্তী। সফিস্ট দার্শনিকরা জ্ঞানের সঙ্গে ধারণাকে সংযুক্ত করেছেন, জ্ঞান এবং ধারণা, এবং অধিবিদ্যক চিন্তাধারাকে পরিহার করেছেন। সর্বপ্রথম সফিস্ট দার্শনিকরাই কিন্তু এই অধিবিদ্যক চিন্তা ভাবনার পরিহার আমরা তাদের আলোচনার মধ্যে দেখেছি। পরবর্তীতে অগাস্ট কোত ডেভেলপ করেন। এই দৃষ্টিভঙ্গি থেকে তারা মানব সভ্যতার ইতিহাস, মানবজাতি, মানব সমাজের আকৃতি প্রকৃতি, ভাষার সৃষ্টি প্রভৃতি বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে আমরা কিন্তু দেখেছি। ওকে, এবং পরবর্তীতে এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা আমরা আধুনিক অর্থে যদি দেখি, যে পরবর্তীতে বা আধুনিক অর্থে দৃষ্টবাদী ধারণা সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে ফ্রান্সিস বেকনের রচনায়। বেকন সর্বাধিক প্রাধান্য দিয়েছেন বিজ্ঞানকে। মনুষ্যত্বের অভ্যুত্থানের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছে এই বিজ্ঞান, এবং মানুষের ক্রমোন্নতির বিষয়টি বেকন ব্যাখ্যা করেছেন বিজ্ঞানের বিকাশের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ মানুষের যে ক্রমোন্নয়ন, ক্রমে যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট বা ক্রমোন্নতি, সেই বিষয়টি বেকন ব্যাখ্যান করেছেন। বিশেষ করে ফ্রান্সিস বেকন ব্যাখ্যা করেছেন
বিজ্ঞানের বিকাশের পরিপ্রেক্ষিতে এবং জ্ঞানের বিবিধ শাখা প্রশাখার কথা তিনি বলেছেন। অর্থাৎ এখানে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার কথা বলেছেন, সেগুলো প্রত্যেকটির মধ্য দিয়েই কিন্তু আমাদের জ্ঞানের ক্রমোন্নয়ন ঘটছে বা মানুষের ক্রমোন্নতি ঘটছে। এভাবে তিনি বিজ্ঞানের বিকাশ আর বিদ্যমান সমস্যাদের সুরাহা সম্পর্কে আলোচনা করেছেন। বেকনের মতানুসারে মানুষের উপর মানুষের নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, কিন্তু অধিকতর প্রয়োজন হলো প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণ। ওকে, সবচেয়ে বেশি প্রয়োজন যেটা বলছেন যে প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রয়োজন, এবং সেখানে দৃষ্টবাদীর চিন্তাভাবনায় বিশ্বাসী বা দৃষ্টবাদী অন্যান্য চিন্তাবিদদের মধ্যে যাদের নাম আমরা উল্লেখযোগ্য হিসেবে দেখি তারা হলেন জন লক, বেনথাম, ভলতেয়ার এবং বার্কলে। এনারা প্রত্যেকেই কিন্তু দৃষ্টবাদী চিন্তাবিদদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম। এখন আসছি আমরা অগাস্ট কোতের আলোচনায়, যে অগাস্ট কোত দৃষ্টবাদী বলতে চিন্তাভাবনা বলতে কী বুঝিয়েছেন। আমরা এতক্ষণ দেখলাম যে দৃষ্টবাদী চিন্তাভাবনা কী, কোন কোন তাত্ত্বিকের দ্বারা অগাস্ট কোত প্রভাবিত হয়েছেন এবং দৃষ্টবাদী চিন্তাভাবনার অন্যান্য তাত্ত্বিক কারা। এখন আমরা আসবো যে দৃষ্টবাদী চিন্তাভাবনার মূল বিষয় অগাস্ট কোত কী বলছেন। এখনও কিন্তু আমরা দৃষ্টবাদী বা পজিটিভিজম বলতে বা প্রত্যক্ষবাদ বলতে কী বোঝাচ্ছেন সেটা আমরা এখনও ক্লিয়ার করিনি। এবার আসছি আমাদের মূল আলোচনায়, যে বিজ্ঞানসম্মত উপায়ে মানব সমাজকে বিচার বিশ্লেষণ করার উদ্দেশ্যে অগাস্ট কোত আলোচ্য সামাজিক বিজ্ঞানটিকে প্রথমে সামাজিক পদার্থবিদ্যা এবং পরবর্তীকালে সোশ্যাল ফিজিক্স শব্দটির পরিবর্তে সোশিওলজি শব্দটি প্রয়োগ করেন। কোত তার অভিমত অনুসারে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত তার সমাজতত্ত্বের আলোচনায় অবৈজ্ঞানিক সিদ্ধান্ত বা ভাবনা চিন্তা অবান্তর বলে তিনি মনে করেন, এবং এই পরিপ্রেক্ষিতে কোত দৃষ্টবাদী দর্শনের প্রত্যয়কে দুটি ভাগে ভাগ করেছেন। বলছেন দৃষ্টবাদী প্রত্যয়টি কোত স্পষ্টত দুটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে তত্ত্ব বা নীতি হিসেবে দৃষ্টবাদ, আর একটা পদ্ধতি হিসেবে দৃষ্টবাদ। কোতের দৃষ্টবাদ হলো বিশ্বাস চিন্তাভাবনার একটি ধরন বা ধারা। কোতের দৃষ্টবাদী চিন্তাভাবনা এই ধারণার উপর ভিত্তিশীল যে সামাজিক জীবনকে পর্যবেক্ষণ করা সম্ভব। তাহলে কি দৃষ্টবাদ একটা বিশ্বাস, যে বিশ্বাস বা চিন্তাভাবনা কি বলছে যে সামাজিক জীবনকে পর্যবেক্ষণ করা সম্ভব, এর কার্যধারা সম্পর্কিত বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জ্ঞানার্জন সম্ভব, এবং মানবীয় অবস্থার উন্নতি সাধন এবং পরিবর্তনের প্রক্রিয়াকে প্রভাবিত করার ক্ষেত্রে এই জ্ঞানকে প্রয়োগ করা যায়। ওকে, কোতের দৃষ্টবাদে দার্শনিক অবস্থানের অভিব্যক্তি বর্তমান। তদনুসারে বলা যায় যে কেবল সংবেদনশীল বা ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন সম্ভব। ইন্দ্রিয়গ্রাহ্য মানে যেগুলো আমরা দেখতে পাই, সংবেদনশীল। তাহলে কোতের দৃষ্টবাদে দার্শনিক অবস্থার অভিব্যক্তিতে আমরা এটা বলছি অধিবিদ্যক অনুমান, বিষয়গত বা সংজাত অন্তর্দৃষ্টি এবং বিশুদ্ধ যুক্তিবাদী ব্যাখ্যা বিশ্লেষণকে আমরা প্রকৃত জ্ঞানের বহির্ভূত বিষয় হিসেবে কিন্তু আমরা বাতিল করতে দেখেছি তার তত্ত্ব অনুসারে। তাহলে অগাস্ট কোত অধিবিদ্যক অনুমান, বিষয়গত বিষয় মানে যেগুলো অন্তর্দৃষ্টি আমাদের নিজস্ব অনুমান, অধিবিদ্যক অনুমান আর বিষয়গত বিষয় মানে আমাদের নিজস্ব মতামত, বিশুদ্ধ যুক্তিবাদী ব্যাখ্যা, এই সমস্ত বিষয় জ্ঞানের বহির্ভূত বিষয় বলে তিনি মনে করেন, এবং সে কারণেই এগুলোকে বাতিল করছেন। যে দৃষ্টবাদ সেই বিষয়গুলোকেই গুরুত্ব দেবে যেগুলো অবজারভেশন করা যায়, পর্যবেক্ষণ করা যায়, পর্যবেক্ষণযোগ্য, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, এবং একই সঙ্গে যেখানে অবশ্যই এই ভাবনা চিন্তাগুলো বা এই যে বিষয়গুলো এগুলোকে কন্ট্রোল করছে, এই সমস্ত বিষয়টাই কিন্তু সামাজিক পার্সপেক্টিভে বা সামাজিক জীবনকে পর্যবেক্ষণের মধ্য দিয়েই তিনি এটাকে দেখার চেষ্টা করেছেন। তাহলে একটা তত্ত্ব বা নীতি হিসেবে দৃষ্টবাদ, আর একটা বিষয়ের মধ্য দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন দৃষ্টবাদকে, এটা দৃষ্টিবাদ নয়, দৃষ্টবাদ বলতে বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগকে বুঝিয়েছেন, যেটা আমরা এখনও পর্যন্ত প্রথমে একবার বলেছি আর কিন্তু আলোচনা করিনি, যে বিজ্ঞানসম্মত পদ্ধতি। দৃষ্টবাদী ধারণা বলতে কোত বুঝিয়েছেন সমাজ এবং তার পরিবর্তন অনুধাবনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন। ওকে, তাহলে আধুনিক সমাজের ক্ষেত্রে তিনি এই ধারণার প্রয়োগ ঘটিয়েছেন, যে এই বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের মধ্য দিয়ে তিনি আধুনিক সমাজের প্রয়োগ ঘটিয়েছেন। কোত এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে
সমাজতত্ত্ব অবশ্যই সযত্ন পর্যবেক্ষণের ওপর নির্ভর করবে। এই পর্যবেক্ষণ কি হতে পারে? আমরা সামাজিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়েছি। সামাজিক স্থিতিবিদ্যা এবং সামাজিক গতিবিদ্যা সম্পর্কিত পরিসংখ্যানমূলক বিষয়ের ওপর ভিত্তিশীল হবে। কোত আরও একটা বিষয় স্বীকার করেছেন যে ভৌতিক বিজ্ঞান বা বিজ্ঞানসমূহের থেকে সমাজতত্ত্ব কম পরিমাণে পরীক্ষামূলক হবে। এটা পরীক্ষামূলক হবে, বিজ্ঞানসম্মত পদ্ধতি এখানেও প্রয়োগ করা সম্ভব, কিন্তু কম পরীক্ষামূলক হবে। এর কারণ হিসেবে তিনি বলছেন যে জনসাধারণের জীবনধারায় বিবিধ নৈতিক ও ব্যবহারিক সীমাবদ্ধতা বর্তমান। কোত বিশ্বাস করতেন যে অন্তর্নিহিত রীতিনীতি ও বিধি ব্যবস্থার দ্বারা সামাজিক জীবন পরিচালিত এবং সামাজিক জীবন নিয়ন্ত্রিত হয়। ওকে, তার ফলে কোথাও গিয়ে অগাস্ট দৃষ্টবাদী চিন্তাভাবনাকে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগকে বুঝিয়েছেন এবং সেটা আধুনিক সমাজে প্রয়োগ করে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা বা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ওকে, অর্থাৎ আমরা ল অফ 3 স্টেজের একদম লাস্ট যে স্টেজ, সেই স্টেজের মধ্য দিয়ে তিনি পজিটিভিজমের কথা তুলে ধরেছেন এবং পজিটিভিজম যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তিনি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজের বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা বা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ওকে, তো আশা করছি যে দৃষ্টবাদ বা পজিটিভিজম বা প্রত্যক্ষবাদ বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা বোঝা গেল। আমরা একদম প্রথম থেকে কিভাবে উৎপত্তি হলো এবং তার মূল যে দুটি কথা, সেই দুটি কথাই আমরা এখানে আলোচনা করলাম। এখানে কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বৈশিষ্ট্য আলোচনা করছি না। আশা করছি কনসেপ্ট মোটামুটি বোঝা গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই অ্যান্সার দেবো। আর তোমরা যারা বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই চ্যানেল ফলো করো আমি জানি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টারেরই কিন্তু আলাদা আলাদা অনলাইন ক্লাস হয় বিভিন্ন ইউনিভার্সিটির, বিশেষ করে ক্যালকাটা স্টেট এবং কল্যাণী আমরা এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। বর্ধমানের এই মুহূর্তে কোনো ব্যাচ নেই, তবে তোমরা যারা ইন্টারেস্টেড আছো জানিও। যদি তেমন হয় আমরা অন্যান্য ইউনিভার্সিটির ব্যাচও ওপেন করব এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা আছো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ইয়ারের ব্যাচ আছে। তো যারা পেইড ব্যাচে অংশগ্রহণ করতে চাও, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তারা অবশ্যই নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিও। তোমরা ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমাদের অনলি সোশিওলজি অ্যাপেই ক্লাস হয়। ওকে, তো শেষ করছি আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী ভিডিওটা আমরা খুব দ্রুত নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।